এখন আমরা দেখব আমাদের বডির হোমিওস্ট্যাসিসটা কিভাবে মেনটেন হয়ে থাকে। আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য যে মেকানিজমটা হেল্প করে তার নাম হচ্ছে ফিডব্যাক মেকানিজম। এবং আমাদের বডিতে দুইটা ফিডব্যাক মেকানিজম আছে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আরেকটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেন করার জন্য দুইটা ফিডব্যাক মেকানিজম কাজ করে থাকে। এর মধ্যে একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এখন আমরা দেখব নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে হোমিওস্ট্যাসিস মেনটেন করে থাকে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এখানে যদি তুমি দেখো ভাইয়া একটা শব্দ আছে নেগেটিভ, একটা আছে ভাইয়া ফিডব্যাক। অর্থাৎ এখানে যে ফিডব্যাকটা আসবে সেটা অবশ্যই নেগেটিভ, অর্থাৎ এখন যে কাজটা চলতেছে তার একটা নেগেটিভ ফিডব্যাক আসবে। এখন আমরা দেখব নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করে থাকে। আমাদের বডির মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস মেনটেন হয়ে থাকে বা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। ফর এক্সাম্পল আমি বলতে পারি আমাদের বডির যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আছে এটা মেনটেন হয়ে থাকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। আমাদের বডির যে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশারটা মেনটেন হয়ে থাকে ভাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। এরকম আরো হিউজ এক্সাম্পল আছে যেগুলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে মেনটেন হয়ে থাকে। তবে আজকের ক্লাসে আমরা কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে এবং কিভাবে ব্লাড পিএইচ নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে তা আমরা দেখব। এখন আমরা দেখব বডিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কিভাবে মেনটেন হয়ে থাকে। আমরা সবাই জানি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের রেসপিরেটরি সিস্টেম হচ্ছে রিলেটেড। আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করে থাকি এবং এই অক্সিজেনটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ফুসফুসে আসে এবং ফুসফুসের মধ্যে ক্যাপিলারি লেভেলে সেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন হিসেবে আমাদের সেল পর্যন্ত ক্যারি হয়। এবং আমরা জানি সেলের মধ্যে যে সেলুলার রেসপিরেশন হয় সেলুলার রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেনগুলো কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডটা আবার ফুসফুসে চলে আসে ব্লাডের মাধ্যমে এবং ফুসফুস থেকে সেটি শ্বাস ত্যাগের মাধ্যমে বের হয়ে আসে আমাদের শরীর থেকে। এটা হচ্ছে নর্মাল ফাংশন। কিন্তু আমাদের বডিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন সেটা অবশ্যই মেনটেন হয়ে থাকে। ওকে, আমরা দেখি আমাদের বডিতে অক্সিজেন কনসেন্ট্রেশনটা কিভাবে মেনটেন করা হয়ে থাকে। আমরা সবাই জানি শ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা অক্সি হিমোগ্লোবিন হিসেবে ব্লাডের মধ্য দিয়ে কেটে হয় এবং যখন সেটা ক্যাপিলারে বেড়ে আসে তখন আমাদের প্রয়োজন অনুসারে বা টিস্যু ফ্লুইডের প্রয়োজন অনুসারে সেটা ক্যাপিলারি থেকে টিস্যু ফ্লুইডের দিকে যায়। এটা হচ্ছে একটা সেল এবং সেলের বাইরে ফ্লুইডগুলো হচ্ছে টিস্যু ফ্লুইড। যখন টিস্যু ফ্লুইডের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা অনেক হাই থাকে তখন অক্সিহিমোগ্লোবিন থেকে কোনো অক্সিজেন এখানে রিলিজ হয় না। কিন্তু যখন টিস্যু ফ্লুইডের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা লো থাকে তখন অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনটুকু এখানে রিলিজ হয় এবং এভাবে টিস্যু ফ্লুইডের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা মেনটেন হয়ে থাকে। এবং এই যে প্রসেসের মাধ্যমে অক্সিজেনটা মেনটেন হয়ে থাকে এটা মেনলি কিসের কারণে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিং যে ক্যাপাসিটি আছে সেটার কারণে। এই জন্য এই প্রসেসটাকে বলা হয়ে থাকে অক্সিজেন বাফারিং ফাংশন অফ হিমোগ্লোবিন। এখন আমরা দেখব আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কিভাবে মেনটেন হয়ে থাকে। আমরা সবাই জানি আমাদের শ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করে থাকি সেটা যখন সেলে যায় তখন সেলুলার রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে থাকে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা বডি থেকে রিলিজ হয়ে থাকে শ্বাস ত্যাগের মাধ্যমে।
কিন্তু কোনো কারণে যদি আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা অনেক বেশি বেড়ে যায়, তখন একটা ফিডব্যাক মেকানিজম স্টার্ট হয়ে যায়। যদি আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন ভাইয়া রেসপিরেটরি সেন্টার এক্সাইটেড হয়ে যায়। যখন রেসপিরেটরি সেন্টারটা এক্সাইটেড হয়ে যাবে, তখন এই রেসপিরেটরি সেন্টারটা আমাদের ফুসফুসে সিগন্যাল পাঠাবে যাতে অনেক দ্রুত রেসপিরেশন হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস যাতে অনেক দ্রুত চলতে পারে। তখন আমরা দেখবো ভাইয়া রিপিট রেসপিরেশন, সাথে ভাইয়া আমাদের শ্বাস প্রশ্বাসটা অনেক বেশি ডিপ হবে। তাহলে রিপিট প্লাস ডিপ এক্সপিরেশন এবং ইন্সপিরেশন হবে। এবং যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে গেছে, তাহলে আমাদের বডি থেকে দ্রুত কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা বেড়ে গেছিল সেটা রিলিজ হয়ে যাবে অনেক দ্রুত। যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা দ্রুত রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা আবার কমে আসবে। তাহলে আমরা দেখতেছিলাম প্রথমে কার্বন ডাইঅক্সাইডটা ছিল ভাইয়া বেশি, পরে একটা ফিডব্যাক মেকানিজম স্টার্ট হয়ে গেছে, যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন সেটা আবার কমে নর্মাল ভ্যালুতে চলে আসছে। এখন আমরা দেখব আমাদের বডিতে ব্লাড প্রেশারটা কিভাবে কন্ট্রোল হয়ে থাকে। আমরা ইন্টারে পড়ে আসছি আমাদের বডিতে ব্লাড প্রেশারটা রেগুলেট করার জন্য একটা মেকানিজম কাজ করে, যেটাকে আমরা বলি বেরো রিসেপ্টর মেকানিজম। অবশ্য আরো অনেক মেকানিজম আছে, এর মধ্যে একটা হচ্ছে বেরো রিসেপ্টর মেকানিজম। এটা যদি হার্ট হয়, যদি হার্ট থেকে অ্যাওর্টা বের হয় এবং অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ হয়ে থাকে, যেটা তোমরা অ্যানাটমি পড়ার সময় পড়তে পারবা। যে 3টা ব্রাঞ্চকে আমরা সংক্ষেপে পিসিএস দ্বারা মনে রাখি: ব্রাকিওসেফালিক আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি এবং সাবক্লেভিয়ান আর্টারি। এই 3টা আর্টারি হচ্ছে বের হয় আর্চ এবং অ্যাওর্টা থেকে। এর মধ্যে যেটা কমন ক্যারোটিড আর্টারি আছে, এই কমন ক্যারোটিড আর্টারি ভাইয়া 2 ভাগে ভাগ হয়ে যায়। এখানে আমরা দেখতেছি এটি হচ্ছে মাঝখানে একটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি এবং এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, যেটা আমাদের নেকের 2 পাশ দিয়ে উঠে যায় উপরের দিকে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হার্টের যে আর্চ অফ দ্য অ্যাওর্টা আছে, এখানে কিছু বেরো রিসেপ্টর আছে, এবং যে বাইফোর্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি, এখানে কিছু বেরো রিসেপ্টর আছে। অর্থাৎ যে জায়গায় কমন ক্যারোটিড আর্টারিটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, ওই জায়গায় কিছু বেরো রিসেপ্টর আছে। যখন আমাদের বডিতে ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন এই বেরো রিসেপ্টরগুলো ওই চেঞ্জটাকে সেন্স করতে পারে। তখন তারা বুঝতে পারে যে আমাদের বডিতে ব্লাড প্রেশার বেড়ে গেছে। কিভাবে তারা বুঝতে পারে ভাইয়া যে ব্লাড প্রেশার বেড়ে গেছে? কারণ যখন ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন এই যে ভেসেলগুলো আছে, যে অ্যাওর্টা এবং ক্যারোটিড আর্টারি, এই আর্টারিগুলো হচ্ছে ভাইয়া স্ট্রেচ হয়ে যায়, অর্থাৎ মোটা হয়ে যায়। এবং এই বেরো রিসেপ্টরের মধ্যে থাকে ভাইয়া স্ট্রেস রিসেপ্টর মেইনলি। তখন এই স্ট্রেস রিসেপ্টরগুলো এক্সাইটেড হয়ে যায় এবং এখান থেকে ভাইয়া সিগন্যাল পাঠায় হচ্ছে মেডুলাতে। এই বেরো রিসেপ্টরটা ভাইয়া সিগন্যাল পাঠায় কোথায়? মেডুলাতে। কারণ আমরা জানি আমাদের শ্বাস প্রশ্বাস কেন্দ্র বা রক্তচাপ নিয়ন্ত্রণের যে কেন্দ্র, সেটা থাকে ভাইয়া মেডুলার মধ্যে। সেটা তোমরা ইন্টার পড়ে আসছো। তখন মেডুলা সিগন্যাল পাঠায় ভাইয়া হার্টে, যার কারণে হার্ট রেটটা কমে যায় এবং ব্লাড প্রেশারটা কমে যায়। হার্টে যখন সিগন্যাল পাঠায় তখন হার্ট রেটটা কমে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যায়। এখানে আমরা ব্লাড প্রেশার কিভাবে কমে তার একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। যখন ভাইয়া আমাদের বডিতে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তখন আমাদের বডিতে যে ভেসেলগুলো আছে, যেমন এওর্টা এবং ক্যারোটিড আর্টারি, ওই ভেসেলগুলো হচ্ছে স্ট্রেচ হয়ে যায়, অর্থাৎ মোটা হয়ে যায়। এবং আমরা একটু আগে দেখে আসছি এওর্টা এবং ক্যারোটিড আর্টারির মধ্যে ভাইয়া বেরো রিসেপ্টর থাকে। তখন এই বেরো রিসেপ্টরটা ওই স্ট্রেস হওয়াটাকে সেন্স করতে পারে এবং এই বেরো রিসেপ্টরগুলো তখন কি হয়ে যাবে? এক্সাইটেড হয়ে যায়। তখন বেরো রিসেপ্টর থেকে সিগন্যাল যাবে মেডুলাতে। যখন মেডুলা এই সিগন্যালটা পায়, তখন বেসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করে দেয়। বেসোমোটর সেন্টারটা ইনহিবিট করলে ভাইয়া সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কমে যায়। আর আমরা জানি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মেইনলি হচ্ছে হার্ট রেট বাড়ায় এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেট কমায়। যেহেতু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে গেছে, তাহলে হার্ট রেট কমে যাবে এবং হার্ট রেট কমে গেলে ভাইয়া ব্লাড প্রেশারটা আবার নর্মালে চলে আসবে। এবং অন্যদিকে দেখতে পাচ্ছি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন কমে যায়, তখন আমাদের ভেসেলের ডাইলেশন হয়ে থাকে। এই জিনিসপাতিগুলো তোমরা যখন ব্লাড নিয়ে পড়বা, তখন আরো ভালো করে জানতে পারবে মেকানিজমগুলো।
ওকে, যখন ভাইয়া ভেসেলের মধ্যে সিগন্যাল বাড়ে তখন ভেসো ডাইলেশন হয়। ভেসো ডাইলেশন হলে কি হবে ভাইয়া? ব্লাড প্রেশারটা কমে যাবে। কেন? আমরা সবাই জানি যখন ভেসো ডাইলেশন হবে তখন ভেসেলের ভলিউমটা বেড়ে যাবে। আর ইন্টারে তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভলিউমের সাথে প্রেশার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যখন ভাইয়া ভলিউম বেড়ে যাবে অর্থাৎ ভেসো ডাইলেশন হবে তখন ব্লাড প্রেশারটা কমে যাবে এবং কমে নর্মালে চলে আসবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথমে ব্লাড প্রেশার ছিল বেশি এবং একটা প্রসেসের মাধ্যমে ব্লাড প্রেশারটা আবার নর্মালে চলে আসছে। কিসের মাধ্যমে ভাইয়া? ব্লাড প্রেশারটা কমার মাধ্যমে, কমে আবার নর্মালে চলে আসছে। অর্থাৎ এখানে ইনিশিয়াল যে চেঞ্জটা ছিল, লাস্ট চেঞ্জটা হচ্ছে তার বিপরীত বা উল্টো। এর আগে আমরা যেটা দেখছি, আমাদের ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন একটা মেকানিজম স্টার্ট হয়েছে, যে মেকানিজমের মাধ্যমে ভাইয়া কার্বন ডাইঅক্সাইডটা আবার কমে যায়। কার্বন ডাইঅক্সাইডটা যেটা বেড়ে গেছিল সেটা হচ্ছে আবার কমে যায়। অর্থাৎ এখানে ইনিশিয়াল যে চেঞ্জটা আসছিল সেটা হচ্ছে ফাইনাল চেঞ্জের উল্টো। এই জন্য এই মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে এই কন্ট্রোল সিস্টেমটা চলতেছে, এটাকে বলতেছি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এখানে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কিত গাইডলাইন যে ডেফিনেশনটা আছে সেটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, অর্থাৎ কোনো ফ্যাক্টর যদি এক্সেসিভ অথবা ডেফিসিয়েন্ট হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায় অথবা কমে যায়। আমরা অবশ্যই ভাড়া নিয়ে উদাহরণটা দিচ্ছি, সেম এক্সাম্পলটা কমানি হতে পারতো। অর্থাৎ যখন ব্লাড প্রেশারটা কমে যেত তখন সেম একটা অপোজিট রিয়াকশন তৈরি হতো, যার মাধ্যমে ব্লাড প্রেশারটা বেড়ে যেত। তো আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা এক্সেসিভ হলেও অ্যাক্টিভেট হবে এবং ডেফিসিয়েন্ট হলেও অ্যাক্টিভেট হবে। যখন কোনো একটা ফ্যাক্টর এক্সেসিভ অথবা ডেফিসিয়েন্ট হয়ে যায় তখন একটা কন্ট্রোল সিস্টেম শুরু হয়। যেমন আমরা দেখতে পাইছি, যখন ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তখন বেরো রিসেপ্টর যেটা আছে এটা এক্সাইটেড হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভেট হয়ে মেনলি কিছু মেকানিজমের মাধ্যমে আবার ব্লাড প্রেশারটাকে কমায় নিয়ে আসছে। এটা ভাই এখানে বলা হয়েছে যে একটা কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েট হয়ে যায়, অর্থাৎ শুরু হয়ে যায়। এবং এই কন্ট্রোল সিস্টেমের মেইনলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে, অর্থাৎ ব্লাড প্রেশার যে বেড়ে গেছে সেটাকে কমানোতে কাজ করে থাকে। এবং এই কমানোর জন্য একটা সিরিজ অফ চেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। যেমন আমরা দেখছি যখন ব্লাড প্রেশারটা বাড়া থেকে কমছে তখন একটা সিরিজ অফ চেঞ্জের মধ্য দিয়ে গেছে, অর্থাৎ অনেকগুলো ধাপের মাধ্যমে এটা হয়ে থাকছে। এখন এই সিরিজ অফ চেঞ্জের মাধ্যমে আহ, যে ইনিশিয়াল ফ্যাক্টরটা এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট হয়ে গেছিল, সেই এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট ফ্যাক্টরটা আবার নর্মাল ভ্যালুতে চলে আসছে। যেমন আমরা দেখতে পাইছি ব্লাড প্রেশার ইনিশিয়ালে যে বেড়ে গেছিল সেটা আবার একটা সিরিজ অফ চেঞ্জের মাধ্যমে কমে গেছে। সেমভাবে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইনিশিয়াল যে বেড়ে গেছিল সেটা একটা সিরিজ অফ চেঞ্জের মাধ্যমে কমে আবার নর্মাল ভ্যালুতে চলে আসছে। এখন আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানতে পারবো। সিম্পলি আমি যদি বলি পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি পাই, এটা আমি যদি শুদ্ধ বাংলায় বলি তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে ভাই অনেকটা তেলা মাথায় তেল দেওয়ার মতো। কেন ভাইয়া? কারণ এখানে ফিডব্যাকটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ যে ফ্যাক্টরটা অনেক বেড়ে গেছে সেটাকে আরো বেশি বাড়ায় ফেলবে, এবং যে ফ্যাক্টরটা কমে গেছে সেটাকে আরো বেশি কমায় ফেলবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, আমাদের বডি থেকে যদি 1 লিটার ব্লাড লস হয় তখন ভাইয়া নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সেটা আবার রিগেইন হতে পারে। 1 লিটার ব্লাড লস হওয়ার কারণে যে স্ট্রোকগুলিটা কমে গেছিল সেটা আবার রিগেইন হয়ে আগের জায়গায় চলে আসতে পারে। কিন্তু ভাইয়া যদি আমাদের বডি থেকে 2 লিটার ব্লাড লস হয় তখন ঘটনাটা ভাইয়া উল্টো ঘটে। কি ঘটনা ঘটে ভাইয়া? তখন দেখতে পাচ্ছ যে স্ট্রোকটা আস্তে আস্তে কমতে থাকে। এখন আমরা দেখবো কোন মেকানিজমে এই স্ট্রোক ভলিউমটা কমতে থাকে এবং আলটিমেটলি মানুষটা ডেথ হয়ে যায়। আমরা সবাই জানি আমাদের বডিতে যে হার্ট থাকে, এই হার্টটা সারা বডিতে ভাইয়া ব্লাড পাঠায় এবং ব্লাডের মাধ্যমে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পুরো বডিতে ছড়ায় যায়। কিন্তু ভাইয়া এই আমাদের হার্টটা যে পাম্প করে পুরো বডিতে রক্ত সাপ্লাই দিচ্ছে, এই হার্টেরও কিন্তু নিউট্রিয়েন্টসের দরকার হয়ে থাকে। হার্ট নিউট্রিয়েন্টসটা পেয়ে থাকা হচ্ছে ভাইয়া করোনারি আর্টারির মাধ্যমে। করোনারি আর্টারি হার্টকে করোনারি আর্টারি হার্টকে
অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস দিয়ে থাকে, যার মাধ্যমে হার্ট প্রপার পাম্পিং এর মাধ্যমে আমাদের বডিতে ব্লাড সাপ্লাই দিতে পারে। এখন কোনো কারণে যদি আমাদের বডি থেকে 2 লিটার ব্লাড লস হয়, তখন আমাদের হার্ট থেকে স্ট্রোক ভলিউমটা কমে যাবে। কেন ভাই? যেহেতু ব্লাড ভলিউম কম, তার কারণে স্ট্রোক ভলিউমও কমে যাবে। আমরা আগে জানছি স্ট্রোক ভলিউম হচ্ছে আমাদের হার্ট থেকে প্রতি মিনিটে কি পরিমাণ ব্লাড বের হয়। এখন স্ট্রোক ভলিউম যেহেতু অনেক বেশি কমে গেছে, তার কারণে আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে। ব্লাড সাপ্লাই কমে যাবে, সেম ভাবে হার্টের মধ্যেও ব্লাড সাপ্লাইটা কমে যাবে। অর্থাৎ হার্টের মধ্যে আগে যে পরিমাণ ব্লাড চাইতো, সেই পরিমাণ ব্লাড আর যাবে না। এবং আমরা সবাই জানি হার্টের নর্মাল ফাংশন করার জন্য অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের অবশ্যই দরকার আছে। হার্ট মাসলগুলো যে পাম্প করে আমাদের সারা শরীরের মধ্যে রক্ত পাঠাচ্ছে, তার জন্য হার্টের নিজেরও নিউট্রিয়েন্টসের দরকার আছে। এখন ব্লাড সাপ্লাই যেহেতু হার্টের মধ্যে কমে গেছে, তার মানে নিউট্রিয়েন্টস সাপ্লাইও কমে যাবে। নিউট্রিয়েন্ট সাপ্লাই যদি কমে যায়, তখন হার্টের এনার্জি কম, তখন হার্ট পাম্প করার ক্যাপাবিলিটি আরো বেশি কমে যাবে। তখন দেখবো যে আমরা যে হার্ট পাম্প আরো বেশি কমে গেছে। হার্ট পাম্প আরো বেশি কমে যাওয়ার কারণে যেটা হবে, স্ট্রোক ভলিউম আরো বেশি কমে যাবে। তখন আমরা দেখবো যে আমাদের যে মাসল গুলো ছিল, হার্টের মাসল যেগুলো আমরা বলি মায়োকার্ডিয়াম, এই হার্টের মাসল গুলো আরো বেশি উইক হয়ে যাবে। হার্টের মাসল আরো বেশি উইক হয়ে যাওয়ার কারণে হার্ট পাম্পটা আরো কমে যাবে। এভাবে একটা সাইকেল স্টার্ট হবে যতক্ষণ না পর্যন্ত হার্টের পাম্পটা থেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এবং হার্টের পাম্প থেমে গেলে কি হবে, আমাদের ডেথ হবে। এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি, যেখানে কিভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজম একটা ভিশিয়াস সাইকেল স্টার্ট করে, অর্থাৎ আমাদের বডির জন্য কিভাবে ক্ষতিকর হতে পারে সেটা দেখানো হয়েছে। একটু আগে আমরা জানছি যে আমাদের বডি থেকে যদি 2 লিটার ব্লাড লস হয়, তাহলে ব্লাড ভলিউম কমে যাচ্ছে। ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে ভাইয়া আমরা জানি স্ট্রোক ভলিউম কমে যাবে। ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে ভাইয়া স্ট্রোক ভলিউম কমে যাবে। অর্থাৎ আগে যে পরিমাণ ব্লাড হার্ট থেকে বের হইতো, তার চেয়ে কম পরিমাণ ব্লাড এখন বের হবে। তাহলে ভাইয়া স্ট্রোক ভলিউম যেহেতু কমে গেছে, তাহলে ভাইটাল অর্গান যেগুলো ছিল, অর্থাৎ হার্ট এবং বিভিন্ন অর্গানগুলো ব্লাড সাপ্লাই কমে যাবে। সেম ভাবে হার্টের মধ্যেও ব্লাড সাপ্লাই কমে যাবে। হার্টের মধ্যে যদি ব্লাড সাপ্লাই কমে যাবে, হার্টটা উইক হয়ে যাবে। কেন? কারণ তখন প্রপার নিউট্রিয়েন্টস পাচ্ছে না। হার্ট উইক হলে ভালো করে পাম্প করতে পারবে না, তখন পাম্পিংটা আরো বেশি ডিমিনিশড হয়ে যাবে। যখন ভাইয়া পাম্পিংটা ডিমিনিশড হবে, তখন ব্লাড ফ্লোটা আরো বেশি কমে যাবে। তখন ব্লাড ফ্লোটা আরো বেশি কমে যাবে। কেন ভাইয়া? তখন হার্ট থেকে ব্লাডে যে স্ট্রোক ভলিউম সেটা আরো বেশি কমে গেছে, অর্থাৎ হার্ট থেকে আরো কম ব্লাড বের হচ্ছে। যখন ভাইয়া হার্ট থেকে আরো কম ব্লাড বের হবে, তখন ব্লাড ফ্লো টু দ্য হার্ট আরো বেশি কমে যাবে, ডিক্রিজ হবে, যার কারণে হার্টটা আরো বেশি উইক হয়ে যাবে। এবং এই যে সাইকেলটা চলতেছে, সেটা ডেথ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা প্রথমেই দেখছিলাম যে ব্লাড লস হওয়ার কারণে ব্লাড ভলিউমটা কমে যায়, যার কারণে হার্টটা উইক হয়ে যায়। এবং আলটিমেটলি আমরা লাস্টে দেখতেছি হার্টটা উইক হইতে হইতে একদম হার্টের যে পাম্পিং অ্যাক্টিভিটি সেটা একদম থেমে যায়। অর্থাৎ ইনিশিয়াল ছিল ভাইয়া হার্ট পাম্পিং উইক, এবং একটা সাইকেল স্টার্ট হয়েছে যার মাধ্যমে হার্ট পাম্পিংটা আরো বেশি উইক হয়ে যাচ্ছে। এবং যে সাইকেলের মাধ্যমে হার্ট পাম্পিং উইক থেকে উইকার দিকে যাচ্ছে, এবং আলটিমেটলি যেটা হবে হার্ট পাম্প অনেকটা থেমে যায়, অর্থাৎ হার্ট স্টপ হয়ে যায় একদম, যার কারণে আমাদের ডেথ হয়। এই যে একটা সাইকেল স্টার্ট হয়েছে ভাইয়া, এই সাইকেলের কারণে আমাদের আলটিমেটলি ডেথ হচ্ছে, এবং এই সাইকেলটাকে বলা হয় ভিশিয়াস সাইকেল। এবং তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম ভিশিয়াস সাইকেল স্টার্ট করে কিভাবে, দেখো তখন ভাই তোমাদের এই মেকানিজমটা লিখতে হবে। কিভাবে ভাইয়া? একটা হার্টের পাম্প কমে যাওয়া থেকে আরো বেশি কমতে কমতে একদম হার্টের পাম্পিং স্টপ হয়ে যায় এবং মানুষের মৃত্যু ঘটে। এটা ভাইয়া ভিশিয়াস সাইকেল অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আমরা গ্রাফের মধ্যেও সেম ঘটনাটা দেখতে পাচ্ছি। যদি ভাইয়া আমাদের বডিতে 1 লিটার ব্লাড লস হয়, তখন দেখতেছি এটা আবার রিগেইন হতে পারে
কিন্তু যদি ব্লাড লসটা একটু এক্সেসিভ হয়, অর্থাৎ ব্লাড যদি হচ্ছে 2 লিটার লস হয়ে যায়, তখন দেখতেছি আমাদের বডি আর নর্মাল ফাংশনটা রিগেইন করতে পারে না। তখন আস্তে আস্তে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি আরো কমতে কমতে একসময় হার্টটা স্টপ হয়ে যায়, যার কারণে আমাদের ডেথ হয়ে যায়। পজিটিভ ফিডব্যাক মেকানিজমের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পজিটিভ ফিডব্যাক হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকর। তবে সবসময় কি ভাই আমাদের বডির জন্য ক্ষতিকর? আনসার হচ্ছে না। মাঝে মধ্যে কিছু কন্ডিশনে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের জন্য ইউজফুল হতে পারে। এখন আমরা দেখব কোন কোন কন্ডিশনে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডির জন্য ইউজফুল হতে পারে। 3টা পয়েন্ট তোমরা মনে রাখবা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্লাড ক্লটিং এর সময়। সেকেন্ডটা হচ্ছে ভাই চাইল্ড বার্থের সময়। থার্ডটা হচ্ছে জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। অর্থাৎ যখন কোনো একটা নার্ভ সিগন্যাল জেনারেট হয়, তখন এই 3 ক্ষেত্রে ভাইয়া পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইউজফুল, অর্থাৎ আমাদের শরীরের জন্য ভালো। ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে কাজ করে ভাইয়া? যদি আমাদের বডিতে কোনো কারণে ব্লিডিং হয়, তখন সেটা স্টপ করার জন্য কিছু ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়, যেগুলোকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। তোমরা ইন্টারে পড়ে আসছো যে বডিতে যদি কোনো কারণে ব্লিডিং হয়, তখন হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট হয়। এবং তোমরা অবশ্যই জানো আমাদের বডিতে 13টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে। কিন্তু আমাদের সবগুলো ক্লোরিন ফ্যাক্টর ভাই একসাথে অ্যাক্টিভেট হয় না। একটা ক্লোরিন ফ্যাক্টর প্রথমে অ্যাক্টিভেট হয়, যে ক্লোরিন ফ্যাক্টরটা ভাই অন্য ক্লোরিন ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করে, এবং আলটিমেটলি ফাইনাল রেজাল্ট হয়ে থাকে ভাই, ফাইনাল রেজাল্ট হচ্ছে ফিব্রিনোজেন, যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে ভাই ফিব্রিন হয়, এবং আলটিমেটলি একটা ক্লট ফর্মেশন হয়। তাহলে আমরা দেখতেছি আমাদের মেইন টার্গেট হচ্ছে ফিব্রিনকে অ্যাক্টিভেট করা, কিন্তু মেকানিজমের শুরুতে কিন্তু ফিব্রিনোজেন সরাসরি অ্যাক্টিভেট হয় না। কিছু মেকানিজমের মাধ্যমে ফিব্রিনোজেনটা ফিব্রিন কনভার্ট হয়। অর্থাৎ কোনো ধরনের যদি হচ্ছে ভাই ব্লিডিং হয়, তখন ভাইয়া একটা ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়। যখন একটা ফ্যাক্টর ভাই অ্যাক্টিভেট হয়, তখন এটি অন্য ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, এবং আলটিমেটলি ভাইয়া ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে আমাদের ক্লট তৈরি করে, যার কারণে ব্লিডিংটা স্টপ হয়ে যায়। এখানে কিভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে ভাইয়া? প্রথমে দেখতেছি আমরা ব্লিডিং এর কারণে একটা ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়, যে ফ্যাক্টরটা ভাইয়া অন্য আরেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, এবং এই ফ্যাক্টরটা আরেকটা ফ্যাক্টর এভাবে শেষ পর্যন্ত ভাইয়া ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে ফিব্রিনে কনভার্ট হয়, যেটা হচ্ছে ক্লট ফর্মেশন করে। এখন আমরা দেখব চাইল্ড বার্থের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে কাজ করে থাকে। যখন চাইল্ড বার্থ হওয়া শুরু হয়, তখন হচ্ছে বা ইউটেরাইনের যে মাসলগুলো আছে, মাসলগুলো হচ্ছে কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন মানে হচ্ছে সংকুচন। অর্থাৎ ইউটেরাস বা জরায়ুর যে মাসলগুলো আছে, এই মাসলগুলো ভাইয়া সংকুচন হয়। যখন এই মাসলগুলো সংকুচন হবে, তখন বেবিটা পুশ হবে। পুশ হয়ে ভাইয়া সার্ভিক্সের মধ্যে ধাক্কা দিবে। যখনই ভাইয়া সার্ভিক্সের মধ্যে ধাক্কা দিবে, তখন সার্ভিক্সের স্ট্রেচ হবে, অর্থাৎ সার্ভিক্সটা তখন আস্তে আস্তে বড় হতে থাকবে। এই স্ট্রেচ হওয়ার যে সিগন্যালটা, এই সিগন্যালটা হচ্ছে ভাইয়া ইউটেরাইন বডিতে পাঠাবে হচ্ছে কি সার্ভিক্স কিসের মাধ্যমে ভাইয়া? থ্রু ইউটেরাইন মাসল। এবং ইউটেরাসের আরো বেশি পাওয়ারফুল কন্ট্রাকশন হবে, অর্থাৎ তখন কন্ট্রাকশনটা বেড়ে যাবে। আগে যে ইউটেরাইনের কন্ট্রাকশনটা ছিল, তার চেয়ে এখন কন্ট্রাকশনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, এবং এটা রিপিট হতে থাকবে। অর্থাৎ আবারও একটা সিগন্যাল যাবে হচ্ছে ইউটেরাসের মাসলের মধ্যে, এবং মাসলের কন্ট্রাকশনটা আরো বাড়বে, তখন আরো বেশি স্ট্রেচ হবে সার্ভিক্সের, এবং সার্ভিক্স আবারও হচ্ছে সিগন্যাল পাঠাবে, এবং এটি রিপিট হইতে হইতে পারে। যখন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তখন চাইল্ড বার্থ হয়ে যাবে। এভাবে হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম চাইল্ড বার্থের ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং এটা ভাইয়া মাঝে মধ্যে রিটেনে আসতে পারে, এবং ভাইভাতে এটি ধরা হয়। এখন আমরা দেখব আমাদের বডিতে নার্ভ সিগন্যাল জেনারেশনের ক্ষেত্রে কিভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজম ভূমিকা রাখে। কোনো একটা নার্ভের মধ্যে নার্ভ সিগন্যাল জেনারেশনের জন্য যে আয়নটা ভূমিকা রাখবে, সেটা হচ্ছে ভাইয়া সোডিয়াম আয়ন। অর্থাৎ
সোডিয়াম আয়নই হচ্ছে ভাইয়া মেইনলি নার্ভ সিগন্যাল জেনারেশনের সাথে সম্পর্কিত। কোনো নার্ভের মধ্যে যদি ভাইয়া সোডিয়াম আয়ন প্রবেশ করে, তখন ভাইয়া একটা নার্ভ সিগন্যাল জেনারেশন হবে। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু সত্য আছে। সত্যগুলো হচ্ছে, সোডিয়াম আয়ন প্রবেশ করার কারণে যদি এই নার্ভটার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে পারে, তখনই হচ্ছে ভাইয়া এখান থেকে নার্ভ সিগন্যালটা জেনারেট হয়ে ক্রিয়েট হবে। অর্থাৎ ভাইয়া সোডিয়াম আয়ন এন্ট্রি হবে, এই সোডিয়াম আয়ন এন্ট্রির কারণে ভাইয়া একটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হবে, এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে ভাইয়া নার্ভ সিগন্যাল জেনারেট করবে। তাহলে এই পুরো প্রসেসটা ভাই কিভাবে হয়ে থাকে? যখন এই নার্ভটা কোনো স্টিমুলাস পেয়ে থাকে, ধরলাম যে এই নার্ভটা কোনো কারণে একটা স্টিমুলাস পাইল, বাহির থেকে কোনো স্টিমুলাস বা উদ্দীপনা, যেটাকে আমরা বাংলা বলতে পারি উদ্দীপনা। যখন ভাইয়া কোনো একটা স্টিমুলাস আসবে বা উদ্দীপনা আসবে, তখন ভাইয়া কয়েকটা সোডিয়াম চ্যানেল হচ্ছে ওপেন হবে বা লিকেজ হবে। অর্থাৎ এই সোডিয়াম চ্যানেল দিয়ে তখন হচ্ছে সোডিয়াম ঢুকতে পারবে। তাহলে তখন আমরা দেখবো যে কিছু পরিমাণ সোডিয়াম এখান থেকে ঢুকবে। যখনই ভাইয়া নার্ভের মধ্যে সোডিয়াম ঢুকবে, তখন সোডিয়াম যেহেতু ঢুকে যাচ্ছে, তখন হচ্ছে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হবে। কারণ সোডিয়াম হচ্ছে আমার এটা একটা পজিটিভ চার্জ, আর এটি যেখানে ঢুকবে সেখানে হচ্ছে চার্জটা বেড়ে যাবে। তখন আমরা দেখবো সেখানে একটা মেমব্রেন পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। এই মেমব্রেন পোটেনশিয়ালের কারণে ভাইয়া আরো বেশি সোডিয়াম চ্যানেল ওপেন হবে। আমরা দেখবো ভাইয়া মোর ওপেনিং অফ সোডিয়াম চ্যানেল। এখন যখন আরো বেশি সোডিয়াম চ্যানেল ওপেন হবে, তখন ভাই মেমব্রেন পোটেনশিয়ালটা আরো বেশি বেড়ে যাবে। এখন যখন ভাইয়া আরো বেশি সোডিয়াম চ্যানেল ওপেন হবে, তখন আরো বেশি পরিমাণ সোডিয়াম আয়ন হচ্ছে ঢুকবে। তাহলে আমরা দেখবো ভাইয়া মোর এন্ট্রি অফ সোডিয়াম। আরো বেশি সোডিয়াম যখন ভাইয়া আমাদের নার্ভের মধ্যে ঢুকবে, তখন মেমব্রেন পোটেনশিয়ালটা আরো বেশি বেড়ে যাবে। তখন আমরা দেখবো মেমব্রেন পোটেনশিয়াল আরো বেশি বেড়ে গেছে, এবং একসময় আমরা দেখবো যে অনেক বেশি পরিমাণ সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে। তাহলে সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। তখন সোডিয়াম চ্যানেল অনেক বেশি ওপেন হইতে হইতে পারে একসময় অ্যাকশন পোটেনশিয়াল যেটা ছিল ওটা জেনারেট হয়ে যাবে। তাহলে অনেক বেশি সোডিয়াম চ্যানেল ওপেন হবে, এখান থেকে অনেক বেশি সোডিয়াম হচ্ছে আমাদের এন্ট্রি হবে। অনেক বেশি সোডিয়াম যখন ভাই এন্ট্রি হবে, তখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, এবং অ্যাকশন পোটেনশিয়াল যখন জেনারেট হবে, তখন নার্ভ সিগন্যালটা জেনারেট হবে। তাহলে এখন আমরা দেখলাম যে নার্ভ সিগন্যাল জেনারেশনের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে কাজ করে। আমি যদি আরেকটু ব্রিফলি বলি, যে আমাদের এই যে নার্ভ সেল, এই নার্ভ সেলের মধ্যে ভাইয়া অনেকগুলো ছোট ছোট সোডিয়াম চ্যানেল থাকে। এই চ্যানেল দিয়ে যখন ভাইয়া সোডিয়াম আয়ন এন্ট্রি করে, একটা সার্টেন লেভেলে গিয়ে ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হয়। আর এই নার্ভের মধ্যে কোনো নার্ভ সিগন্যাল জেনারেট হওয়ার জন্য ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি, সেটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। যখন ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, তখন নার্ভ সিগন্যাল জেনারেট হবে এবং নার্ভ দিয়ে ক্যারি হবে। এখন কোনো কারণে যদি এই নার্ভটা কোনো স্টিমুলাস পেয়ে থাকে, স্টিমুলাস মানে হচ্ছে ভাই উদ্দীপনা, অর্থাৎ নার্ভটা যদি কোনো উদ্দীপনা পায়, তখন নার্ভের মধ্যে যে ছোট ছোট সোডিয়াম চ্যানেলগুলো আছে, এখান থেকে কয়েকটা চ্যানেল ভাইয়া ওপেন হয়ে যাবে। এই ওপেন যে সোডিয়াম চ্যানেল, ওখান থেকে ভাইয়া কিছু সোডিয়াম এন্ট্রি করবে, অর্থাৎ সোডিয়াম চ্যানেল দিয়ে কিছু পরিমাণ সোডিয়াম নার্ভের মধ্যে এন্ট্রি করবে। আর আমরা সবাই জানি সোডিয়াম হচ্ছে ভাই পজিটিভ চার্জ। যখন কোনো একটা পজিটিভ চার্জ ঢুকতেছে, তখন মেমব্রেনটার মধ্যে একটা পোটেনশিয়াল চেঞ্জ আসবে, এবং আমরা দেখবো যে মেমব্রেন পোটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, এবং মেমব্রেন পোটেনশিয়াল বেড়ে যাওয়ার কারণে আরো বেশি সোডিয়াম চ্যানেল ওপেন হবে। যখন মেমব্রেন পোটেনশিয়াল বাড়ার কারণে সোডিয়াম চ্যানেল আরো বেশি ওপেন হবে, তখন আরো বেশি সোডিয়াম বায়া নার্ভের মধ্যে প্রবেশ করবে, এবং এভাবে মেমব্রেন পোটেনশিয়াল বাড়তে বাড়তে আরো বেশি সোডিয়াম প্রবেশ করতে করতে একসময় অ্যাকশন পোটেনশিয়ালটা গেইন হবে। অ্যাকশন পোটেনশিয়ালটা যখন গেইন হবে, তখনই নার্ভ সিগন্যালটা জেনারেট হবে এবং নার্ভ দিয়ে ক্যারি হবে। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বোর্ডের জন্য
কিভাবে হেল্পফুল হতে পারে। এবং আমরা দেখছি যে তিনটা ক্ষেত্রে হচ্ছে এটা হেল্পফুল হয়। ফর এক্সাম্পল, এক নম্বর হচ্ছে চাইল্ড বার্থের সময়, সেকেন্ডলি হচ্ছে ভাইয়া ব্লাড ক্লটিং এর সময়, এবং থার্ডলি আমরা দেখছি নার্ভ সিগন্যাল জেনারেশনের সময়। এই তিনটা ক্ষেত্রে ভাইয়া পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইউজফুল হতে পারে। পজিটিভ যে ফিডব্যাক মেকানিজম সেটা হচ্ছে ভাইয়া ইউজফুল হয়। এবং এই তিনটা পয়েন্ট ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা জানছি ভাইয়া ফিড ব্যাক কন্ট্রোল সম্পর্কে। ফিডব্যাক কন্ট্রোল ভাইয়া কি হয়তো নর্মালি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা আবার আগের জায়গায় ফিরে আনা। যেমন যদি ভাইয়া কোনো কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তাহলে কিছু মেকানিজমের মাধ্যমে এই ব্লাড প্রেশারটা আবার কমায় ফেলা, কমিয়ে নর্মাল জায়গায় নিয়ে আসা। এটা হচ্ছে ভাইয়া ফিড ব্যাক কন্ট্রোল। কিন্তু ভাইয়া ফিড ফরওয়ার্ড কন্ট্রোলে যেটা হয়, কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার আগে সেটাকে কারেক্ট করে ফেলা। এজন্য এটার নাম হয়ে গেছে ভাইয়া ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। আমি যদি একটা বাস্তব এক্সাম্পল দিয়ে বলি, ধরো তুমি হচ্ছে পরীক্ষায় খারাপ করলে। পরীক্ষায় খারাপ করলে কি হয় ভাইয়া, তোমাকে পিটুনি দিবে বাড়িতে, বা বকা দিবে। তাহলে তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য হচ্ছে ভাইয়া তোমাকে পিটুনি দিচ্ছে অথবা বকা দিচ্ছে। কিন্তু ভাইয়া যদি এমন হয় যে পরীক্ষার রেজাল্টই দেয় নাই, অর্থাৎ এখনো পরীক্ষার যে রেজাল্ট সেটা এখনো পাবলিশ হয় নাই ভাইয়া, কিন্তু তার আগেই তোমাকে বাড়ির মানুষজন বকা দেওয়া শুরু করে দিছে যে তুই পরীক্ষায় পাশ করতে পারবি না, এই বলে হচ্ছে তোমাকে বকা দেওয়া শুরু করে দিছে। অর্থাৎ এখানে যে ইফেক্টটা আমি দেখতেছি সেটা হচ্ছে রেজাল্টের আগে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার আগে হচ্ছে তার ইফেক্টটা কাজ করতেছে। এবং এটাই হচ্ছে ভাইয়া ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। ফিডব্যাক আমরা সেটা দেখতে পাইতাম যে রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে যখন দেখতেছে পরীক্ষা খারাপ হচ্ছে তখনই ভাইয়া বকা দিচ্ছে। কিন্তু ভাইয়া ফিড ফরওয়ার্ড কন্ট্রোলের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে হচ্ছে ভাইয়া বকা দেওয়া শুরু করে দিছে, এই বলে যে তোর পরীক্ষা খারাপ হবে। ফিডব্যাক মেকানিজমের আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পাই, বাস্তব এক্সাম্পল। ধরো তুমি হচ্ছে বাইক চালিয়ে যাচ্ছ এবং বাইকের স্পিড হচ্ছে ধরো 60 কিলোমিটার পার আওয়ার, এবং তুমি হচ্ছে স্পিডটা বাড়াতে আসো, বাড়াতে বাড়াতে হচ্ছে ধরো 90 কিলোমিটার পার আওয়ার করে ফেলছো। যখন এই 90 কিলোমিটার পার আওয়ার করছো, তখনই তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে এত স্পিডে যদি গাড়ি ছাড়াও তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে তোমাকে বলতেছে স্পিডটা কমাও। ফলে তুমি হচ্ছে স্পিডটা কমিয়ে আবার 60 কিলোমিটার পার আওয়ার নিয়ে আসলাম। এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য হচ্ছে ভাই স্পিডটা তুমি কমায় ফেলতেছো, অথচ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার আগে হচ্ছে তুমি একটা প্রিকশন নিয়ে ফেলতেছো। এটাকে বলতেছি আমরা ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, তোমার ব্রেন কেমনে জানে ভাইয়া এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে? কারণ হচ্ছে ভাইয়া প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কোনো এক্সপিরিয়েন্স আছে, অথবা তুমি এটা কোথাও শুনছো বা দেখছো, যার কারণে আগে থেকে তোমার ব্রেন এটা সেট করে রাখছে যে অতিরিক্ত স্পিড হলে অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে তোমাকে সিগন্যাল দিচ্ছে যাতে স্পিডটা তুমি কমিয়ে ফেলো। তাহলে ভাই আমরা দেখতেছি ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা হচ্ছে মেনলি ভাই কোনো আজগুবি কিছু না, এটা হচ্ছে ভাই একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের একটা রেজাল্ট। অর্থাৎ প্রিভিয়াসলি তুমি কি এক্সপিরিয়েন্সটা করছো ওইটার একটা আউটপুটই হচ্ছে ভাইয়া ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। এই জন্য ভাইয়া ফিড ফরওয়ার্ড যে কন্ট্রোল, এটাকে আমরা অন্য আরেকটা মেনে দিয়ে থাকি, সেটা হচ্ছে ভাইয়া ডিলেড
নেগেটিভ ফিডব্যাক। কারণ ভাইয়া এটা অনেকটা নেগেটিভ ফিডব্যাকের মতোই, কিন্তু এটা অনেক আগের কোনো এক্সপিরিয়েন্সের রেজাল্ট, যে জন্য আমরা বলতেছি ডিলেড নেগেটিভ ফিডব্যাক। তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে কেন বকা খাচ্ছ ভাই? অবশ্যই তুমি এরকম কাজ আগে করছো, যে আগে হয়তো কোনো একটা পরীক্ষায় ফেল করছো, এরকম কাজ করার কারণে হচ্ছে এইবারও পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে হচ্ছে তোমাকে বকা দিয়ে শুরু করছে। এখন আমরা ফিড ফরওয়ার্ড কন্ট্রোলের একটা রিয়েল এক্সাম্পল নিয়ে আলোচনা। যদি ভাইয়া আমাদের বডিতে কোনো একটা মুভমেন্ট অনেক র্যাপিডলি হয়ে থাকে, তখন ব্রেন একটা সিগন্যাল পাঠায় ওই মাসলটার মধ্যে, যেটা হচ্ছে ভাই মেইনলি ফিড ফরওয়ার্ড সিগন্যাল, এবং বলা হচ্ছে এই মুভমেন্টটা যাতে এত বেশি র্যাপিডলি না হয়। তাহলে কেন ভাইয়া ব্রেন এই সিগন্যালটা দিচ্ছে? কারণ হচ্ছে ভাইয়া ব্রেন আগে এরকম কোনো একটা ইনকারেক্টলি মুভমেন্ট এক্সপিরিয়েন্স করছে, এবং সেখান থেকে সে শিক্ষা পাইছে যে এরকম যদি রেপিডলি মুভমেন্ট হয় তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যার কারণে ভাই ব্রেন সিগন্যাল দিচ্ছে যাতে রেপিডলি মুভমেন্টটা না হয়, অর্থাৎ একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছে, এবং এটা অবশ্যই ভাইয়া ইনহিবিটরি সিগন্যাল বা নেগেটিভ সিগন্যাল। এজন্যই ভাইয়া আমরা ফিড ফরওয়ার্ড যে কন্ট্রোল, এই ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটাকে ডিলেড নেগেটিভ ফিডব্যাক বলতেছি। এবং এটার আরো একটা নাম আছে ভাইয়া, ফিড ফরওয়ার্ড কন্ট্রোলকে আমরা অ্যাডাপটিভ কন্ট্রোল বলতেছি। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভাইয়া গেইন অফ কন্ট্রোল সিস্টেম। গেইন অফ কন্ট্রোল সিস্টেম বলতে মেইনলি ভাইয়া কোনো একটা কন্ট্রোল সিস্টেমের ইফেক্টিভনেস কে বোঝানো হয়। ইফেক্টিভনেস অফ কন্ট্রোল সিস্টেম। ফর এক্সাম্পল, ধরো দুইটা মানুষ, ধরলাম আমি, একটা হচ্ছে ম্যান ওয়ান, একটা হচ্ছে ম্যান টু। প্রথম যে মানুষটা আছে ভাইয়া, ধরলাম এর পেরো রিসেপ্টর যে মেকানিজমটা আছে, পেরো রিসেপ্টর, এটা হচ্ছে ভাইয়া ফাংশনিং, কিন্তু ভাইয়া ম্যান টু এর বেরো রিসেপ্টর, কিন্তু ম্যান টু এর বেরো রিসেপ্টরটা হচ্ছে ভাইয়া নন ফাংশনিং। তাহলে আমরা দুইটা মানুষ দেখলাম, ম্যান ওয়ান, ম্যান টু, যার মধ্যে একজনের বেরো রিসেপ্টর হচ্ছে ফাংশনিং এবং আরেকজনের বেরো রিসেপ্টর হচ্ছে নন ফাংশনিং। আমরা সবাই জানি বেরো রিসেপ্টরের কাজ হচ্ছে ভাই মেনলি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা। এখন তাহলে ফার্স্ট মেনটা ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারবে এবং সেকেন্ড মেনটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবে না। ধরো দুজন মানুষের মধ্যে আমি হচ্ছে 1 লিটার করে ব্লাড ট্রান্সফিউজ করলাম, তাহলে এই মানুষের মধ্যে 1 লিটার ব্লাড ট্রান্সফিউজ করলাম, এবং সেকেন্ড যে মানুষটা আছে এখানে আমি 1 লিটার ব্লাড ট্রান্সফিউজ করলাম। এখন যেহেতু আমি ব্লাড ট্রান্সফিউজ করছি, তাহলে ব্লাড ভলিউম বেড়ে যাবে। ব্লাড ট্রান্সফিউজ করার কারণে ভাইয়া ব্লাড ভলিউম বেড়ে যাবে। ব্লাড ভলিউম বাড়লে ভাইয়া ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। সেম ভাবে এই মানুষটার ক্ষেত্রেও ভাইয়া ব্লাড ভলিউম বেড়ে যাবে, এবং ব্লাড ভলিউম বাড়ার কারণে ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। কিন্তু যেহেতু ফার্স্ট মেনটায় ব্লাড প্রেশার যদিও বাড়ছে, কিন্তু যেহেতু ফার্স্ট মেনটার মধ্যে বেরো রিসেপ্টরটা ফাংশনিং, তাই এই যে ব্লাড প্রেশারটা বাড়ছে সেটা হচ্ছে সেন্স করতে পারবে, এবং এই ব্লাড প্রেশারটা আবার কন্ট্রোল হয়ে অলমোস্ট নিয়ার নর্মালে চলে আসবে, নিয়ার নর্মাল। কিন্তু ভাইয়া এই মানুষটার মধ্যে, অর্থাৎ কিন্তু ভাইয়া দ্বিতীয় যে মানুষটা আছে তার মধ্যে ভাইয়া বেরো রিসেপ্টরটা হচ্ছে নন ফাংশনিং, যার কারণে তার যে ব্লাড প্রেশারটা বাড়ছিল সেটা বাড়াই থেকে যাবে। ধরলাম দুজন মানুষেরই ইনিশিয়াল ব্লাড প্রেশার, ধরলাম মনে করো 100 মিলিমিটার মার্কারি প্রেশার, মেন আর্টারি প্রেশার ধরো 100 মিলিমিটার মার্কারি প্রেশার, সেকেন্ড ম্যাচ হলো 100 মিলিমিটার মার্কারি প্রেশার হচ্ছে মেন আর্টারিয়াল প্রেশার।
এবং 1 লিটার ব্লাড ট্রান্সফিউজ করার কারণে ফার্স্ট ম্যানটার ব্লাড ট্রান্সফিউজ করার কারণে হচ্ছে ব্লাড প্রেশার গিয়ে দাঁড়ালো, ধরলাম যে 125 মিলিমিটার মার্কারি প্রেশার। কিন্তু ভাইয়া যেহেতু সেকেন্ড যে ম্যানটা আছে এর বেরোসেপ্টর নন ফাংশনিং, তাই এর বেরোসেপ্টর কাজ করতে পারবে না এবং ব্লাড প্রেশারটা বাড়ার দিকে যাবে। ধরলাম এর ব্লাড প্রেশার হচ্ছে 175 মিলিমিটার মার্কারি প্রেশার। এখন আমি যদি দুজন মানুষের মধ্যে কে ব্লাড প্রেশারটা বেশি কন্ট্রোল করতে পারছে তা যদি আমি দেখি, প্রথমে যদি আমি দেখি ফার্স্ট ম্যান যে আছে, ফার্স্ট ম্যানটা হচ্ছে আহ, তার বর্তমান ব্লাড প্রেশার হচ্ছে 125 মিলিমিটার, তার আগের ব্লাড প্রেশার ছিল 100 মিলিমিটার মার্কারি প্রেশার। এর ক্ষেত্রে দেখতেছি আমি 25 মিলিমিটার মার্কারি প্রেশার পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে না। এবং সেকেন্ড ম্যানটা যদি আমি দেখি, সেকেন্ড ম্যানটার বর্তমান ব্লাড প্রেশার হচ্ছে 175 এবং ব্লাড ট্রান্সফিউজ করার আগে ছিল হচ্ছে ভাই 100। তাহলে 175 মাইনাস 100 75 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে ভাই আমরা দেখতেছি যদি মানুষটার মধ্যে বেরো রিসেপ্টর ফাংশনিং না থাকে তাহলে 75 মিলিমিটার মার্কারি প্রেশার ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং যদি ফাংশনিং থাকে তাহলে ভাইয়া 25 মিলিমিটার মার্কারি প্রেশার ব্লাড প্রেশার বেড়ে যায়। আমরা দেখতেছি ভাইয়া যদি বেরো রিসেপ্টর নন ফাংশনিং থাকে তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায় 75 মিলিমিটার মার্কারি প্রেশার, এবং যদি হচ্ছে বেরো রিসেপ্টর ফাংশনিং থাকে তখন 25 মিলিমিটার মার্কারি প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে আমরা যদি কারেকশন হিসাব করি, অর্থাৎ বেরো রিসেপ্টর যদি থাকে তাহলে কি পরিমাণ ব্লাড প্রেশারটাকে কারেক্ট করতে পারবে? 50 মিলিমিটার মার্কারি প্রেশার। এবং এটাকে আমরা বলে থাকি হচ্ছে কারেকশন, অর্থাৎ বেরো রিসেপ্টর মেকানিজমটার কারেকশন হচ্ছে 50 মিলিমিটার মার্কারি প্রেশার। এবং বেরো রিসেপ্টর থাকার কারণেও যে 25 মিলিমিটার মার্কারি প্রেশার ব্লাড প্রেশার চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটাকে আমরা বলবো ইরর। অর্থাৎ এই ফিডব্যাক মেকানিজমটার এরর হচ্ছে 25 মিলিমিটার মার্কারি প্রেশার, এবং এই ফিডব্যাক মেকানিজমটা ভাইয়া কারেকশন করতে পারে 50 মিলিমিটার মার্কারি প্রেশার। এখন ম্যাথমেটিক্যালি গেইন ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া কারেকশন বাই এরর। এবং আমরা একটু আগে জানছি যে এই ফিডব্যাক মেকানিজমটার এরর হচ্ছে 25 মিলিমিটার মার্কারি প্রেশার এবং এর কারেকশন হচ্ছে ভাইয়া 50 মিলিমিটার মার্কারি প্রেশার। আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই তাহলে করা হচ্ছে 50 এবং নিচে হচ্ছে 25 বুঝতে পারেন। অর্থাৎ এই কন্ট্রোল সিস্টেমটার গেইন হচ্ছে ভাইয়া 2। এই ডিসকাশন থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কোনো কন্ট্রোল সিস্টেমে ভাইয়া 100% ইফেক্টিভ না। কেন ভাইয়া দেখতেছি কন্ট্রোল সিস্টেম থাকার পরেও ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হচ্ছে 125 মিলিমিটার হচ্ছে 100 থেকে। তার মানে এখানে কিন্তু সে ব্লাড প্রেশারটাকে ফিক্স রাখতে পারে না, সে 100 থেকে 125 এর মধ্যে নিয়ে আসছে। তাহলে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে ভাইয়া নো ফিডব্যাক কন্ট্রোল ইজ 100% effective। এখন আমরা হোমিওস্টেসিস নিয়ে কী কী ভাইভা কোয়েশ্চেন হতে পারে সেটা দেখব। প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের ভাইভা শুরু হবে সেটা হচ্ছে ডিফাইন হোমিওস্টেসিস, যেটা অবশ্যই তোমাদের পারতে হবে এবং হুবহু গাইটনের মতো করেই বলতে হবে, এবং এই ডিফিনেশনটা না পারলে ভাইয়া ফেল। যখনই তোমরা হোমিওস্টেসিসের ডেফিনেশন বলতে যাবা তখন আরেকটা টপিক চলে আসবে, সেটা হচ্ছে ভাই ইন্টারনাল এনভায়রনমেন্ট। তখন তোমাদের কোয়েশ্চেন করা হবে যে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, এবং তোমরা সবাই জানো এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয়ে থাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট। তখন আরেকটা কাউন্টার কোয়েশ্চেন করা হবে যে হোয়াই এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। এরপর আরেকটা কোয়েশ্চেন ধরা হয় ভাইয়া এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স বলো, এবং এগুলো অবশ্যই ভাইয়া গাইটন থেকে বলতে হবে, এবং আমি তোমাদের ক্লাসে যেগুলো বলে দিয়েছি এগুলো বলতে পারলে এনাফ। এরপর যে কোয়েশ্চেনটা করা হবে ভাইয়া যে হাউ হোমিওস্টেসিস ইজ মেনটেইনড,
তোমরা সবাই জানো আমাদের বডির বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ভাইয়া হোমিওস্টেসিসটা মেনটেন হয়ে থাকে। এবং গাইডলাইনে যে হেডলাইনগুলো আছে অথবা আমি ক্লাসে যে হেডলাইনগুলোর মাধ্যমে হোমিওস্টেসিস মেনটেনের প্রসেসগুলো পড়ে এসেছি সেগুলো বলতে পারলেই হবে, ভিতরে ধরবে না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশনটা আসে ভাইয়া, যে কোন কোন মেকানিজমের মাধ্যমে হোমিওস্টেসিস মেনটেন হয়ে থাকে। তোমরা সবাই জানো যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এবং যখন তুমি এই দুইটা অ্যান্সার দেবে তখন অনেক টিচার কোয়েশন করবে যে আর কি মেকানিজমের মাধ্যমে হইতে পারে, তখন তোমাকে বলতে হবে ফিড ফরওয়ার্ড কন্ট্রোলের মাধ্যমেও হইতে পারে। এখান থেকে আরেকটা কোয়েশন দেওয়া হয় যে আমাদের বডিতে কী কী কন্ট্রোল সিস্টেম আছে। একটা হচ্ছে ভাইয়া মেকানিজম, যে কন্ট্রোল মেকানিজম কী কী আছে, অর্থাৎ হোমিওস্টেসিসটা কোন কোন মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে, তখন সেটা হচ্ছে ভাইয়া পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক। এবং যদি কোয়েশন হয় যে কী কী কন্ট্রোল সিস্টেম আমাদের বডিতে আছে, তখন আনসার হচ্ছে ভাইয়া নার্ভাস সিস্টেম এবং হরমোনাল সিস্টেম। এ দুটোই হচ্ছে আমাদের বডির অন্যান্য সিস্টেমগুলোকে কন্ট্রোল করে থাকে। এরপর আরেকটা কোয়েশন তোমাদের ধরা হয় যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল বলো। এবং তোমরা সবাই জানো আমাদের বডিতে ম্যাক্সিমামে ইউজ করা হয়ে থাকে ভাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে ভাই আমাদের বডির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হার্মফুল, এটাও ভাইভাতে ধরা হয়। যদিও নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডির জন্য হার্মফুল, তবে কিছু কিছু ক্ষেত্রে ভাই এটা বেনিফিশিয়াল হতে পারে। এবং ভাইভাতে কোয়েশ্চেন করা হয়ে থাকে ভাই কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বেনিফিশিয়াল হয়ে থাকে। এবং তোমরা জানো তিনটা ক্ষেত্রে আমরা পড়ছি যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বেনিফিশিয়াল হয়ে থাকে। এই তিনটা হচ্ছে ভাইয়া চাইল্ড বার্থ, ব্লাড ক্লট এবং ভাইয়া জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।